গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্ট, কেমন রয়েছে? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। আজকে 15 নম্বর প্র্যাকটিস সেটে তোমাদেরকে স্বাগতম। আজকের প্র্যাকটিস সেটটা খুব একটা টাফ হতে চলেছে। তোমরা মনে করবে আজকের প্র্যাকটিস সেটে যদি তোমাদের যে তোমরা 2025-এ পরীক্ষাটা দিতে যাচ্ছ এসএসসি জিডির, যদি তোমাদের টাফ শিফট আসে, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন যদি ডিফিকাল্ট আসে, অর্থাৎ কি একটু ভারী আসে কোশ্চেনগুলো, তাহলে কী টাইপের তোমাদের প্রশ্ন হতে পারে এই প্র্যাকটিস সেটে আমরা দেখব। কারণ এই প্র্যাকটিস সেটের প্রত্যেকটা প্রশ্নর একটা ওয়েটেজ রয়েছে, এর চাইতে টাফ, এর চাইতে ভারী শিফট হতেই পারে না। তাহলে আজকের এই শিফটটা যারা করতে পারবে, 10টা কোশ্চেনের মধ্যে 8টাও করতে পারবে, 8 আউট অফ 10, 10টার মধ্যে 8টা যারা করতে পারবে, তারা ভেবে নেবে যে তোমরা পরীক্ষাতে 20টার মধ্যে 20টা অঙ্ক করে আসার জন্য প্রস্তুত হয়ে গিয়েছো। সেই জন্য তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ এবং প্রত্যেকটা প্রশ্ন আমি করার আগে করার চেষ্টা করবে। এবং যারা 8টার উপরে করতে পারবে তারা অবশ্যই আমাকে জানাবে কমেন্টে যে আমার 8টা 9টা বা 10টা আমি করতে পেরেছি। যারা 10টাতে 10টা করতে পারবে এক্সেলেন্ট তাদের, যারা 8টা করতে পারবে ভেরি গুড। তারা পরীক্ষা হলে 20টা থেকে 20টার মধ্যে 20টা প্রশ্ন বা আর্মিতে যত কোশ্চিন আছে তোমরা সেই প্রশ্নগুলো করে আসার জন্য প্রস্তুত হয়ে গিয়েছো অলরেডি। তো চলো, প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ কি বলছে। একটি গাড়ি এক্স শহর থেকে ওয়াই শহরে যায়, যাত্রায় গাড়ির গড় গতিবেগ 60 কিমি/ঘন্টা। এক্স শহর, এটা আমার এক্স থেকে ওয়াই শহরে যাচ্ছে, যাত্রায় গড় গতিবেগ অর্থাৎ অ্যাভারেজ স্পিডটা কত, আমার গড় গতিবেগটা বলে দিয়েছে 60 কিমি/ঘন্টা। এবার কি বলছে, এবং যাত্রায় 30 ঘন্টা সময় লাগে, এবং যাত্রাটাতে অর্থাৎ এক্স শহর থেকে ওয়াই শহরে যাচ্ছে অ্যাভারেজ স্পিড অর্থাৎ গড় গতিটা কত স্যার, 60 কিমি/ঘন্টা, আর সময় লাগছে আমার 30 ঘন্টা। এবার কি বলছে আমাকে, ওয়াই শহর থেকে এক্স শহরে একই রাস্তায় 40 কিমি/ঘন্টা গড় গতিতে ফিরে আসে। তার মানে কি, আমার ওয়াই শহর এক্স থেকে ওয়াই গেল, আবার ওয়াই থেকে এক্স শহরে ফিরে আসে একই রাস্তা দিয়ে, তখন গড় গতিবেগটা কত, অ্যাভারেজ স্পিডটা আমার বলে দিয়েছে 40 কিমি/ঘন্টা। তাহলে বলছে যে সম্পূর্ণ যাত্রায় গাড়িটির গড় গতিবেগ কত, অর্থাৎ গিয়ে আবার আসতে, যেতে আর আসতে যে সময়টা লাগছে তার গড় গতিবেগটা আমার জিজ্ঞাসা করছে। অর্থাৎ সম্পূর্ণ যাত্রায় এক্স থেকে ওয়াই গিয়ে ওয়াই থেকে এক্সে ফিরে আসতে সম্পূর্ণ যাত্রার যে গড় গতিবেগ সেটা আমাকে জিজ্ঞাসা করছে। তো এই টাইপের স্যার যখন এই অঙ্ক দেখতে হবে, সেখানে আমার এই টাইমটা না দিলেও চলবে, টাইমটা থাক আর না থাক ম্যাটার করে না। আমার ডিরেক্ট ফর্মুলা হচ্ছে 2xy/x+y কিমি/ঘন্টা। গড় গতিবেগ সমান কি করব আমরা, গড় গতিবেগ সমান এই টাইপের যখন থাকবে যে গিয়ে আসছে এত গড় গতিবেগে, আসছে এত গড় গতিবেগে, তাহলে অ্যাভারেজ গড় গতিবেগটা কত, তাহলে এইটা ফর্মুলা তোমাদের দেখে নাও। তাহলে 2 × x মানে কি, গেল কত, গড় গতিবেগটা কত, যাওয়ার সময় ছিল 60 কিমি/ঘন্টা, ইন্টু ওয়াইটা কি আমার আসার সময় গড় গতিবেগ, তাহলে আসলো কত 40 কিমিতে, তাহলে এক্স প্লাস ওয়াই, এক্স সমান 60 প্লাস ওয়াই সমান কত ছিল আমার 40 কিমি/ঘন্টা। তাহলে 2 × 60 × 40/60, আর 40-এ কত হয়ে যাবে স্যার 100। তাহলে এখানকার একটা শূন্য, এখানকার এই শূন্য, এই শূন্য কাটলো, তাহলে 6 6 × 12 আর 4 × কত 48, তাহলে 48 কিমি/ঘন্টা হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে এখান থেকে আমরা গড় গতিবেগ পেয়ে গেলাম সম্পূর্ণ যাত্রায় কত, 48 কিমি/ঘন্টা। কিছু ছিল না, একেবারে জলের মতো সহজ ছিল। শুধু আমাকে কথাগুলো ধরতে শিখতে হবে। তোমাদের শিফটে এমন নয় যে তোমাদের পরীক্ষাতে খুবই হার্ড প্রশ্ন আসবে, যে অনেক বড় ক্যালকুলেশন হবে, এরকম কিছুই না। শুধু ভাষাটা একটু পেঁচিয়ে বলবে, আমাকে ভাষাটা ধরতে শিখতে হবে। আর আমরা নর্মালি গড় গতিবেগের ফর্মুলা কি জানি, যে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, কিন্তু এখানে ডিস্টেন্সও দেওয়া নেই আর টাইম তো একটা দেওয়া নেই, একটার দেওয়া আছে। আর যখনই এই টাইপের প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করবে, ডিরেক্টলি আমরা করে দিব কি, সম্পূর্ণ গড় যাত্রা। যখন দেখবে একটা জিনিস মনে রাখবে, যখন গড় স্পিড দেওয়া থাকবে যাওয়া আর আসার, যাচ্ছে এত গড় স্পিডে, আসছে এত গড় স্পিডে, তাহলে সম্পূর্ণ যাত্রার গড় গতিবেগ কত হবে, তখন এই ফর্মুলাটা লাগিয়ে দিবে যে 2xy/x+y কিমি/ঘন্টা। চলো, তাহলে সবসময় মনে রাখবে এটা, আর কেউ ভুলবে না, নোট করে নাও এটা। কিন্তু কি বলছে, 7 সেমি ব্যাসার্ধের একটি সীসা গোলার্ধকে গলিয়ে, তার মানে কি বলছে, 7 সেমি ব্যাসার্ধের একটা গোলক রয়েছে। সীসা, সীসা মানে কি আমার, সীসা মানে কি কাঁচ, কাঁচের একটা গোলার্ধ রয়েছে যার ব্যাসার্ধটা হচ্ছে 7 সেমি, অর্থাৎ আর ইকুয়াল টু কত 7 সেমি। এটাকে গলিয়ে স্যার কি করছে, আমার একটা 14 সেমি ব্যাসের একটা শঙ্কু তৈরি করছে।
দেখো প্রশ্নে বলা আছে 14 সেমি ব্যাস। ব্যাস কোনটা আমার? এই পুরোটা ব্যাস। তার মানে ব্যাস যদি 14 সেমি হয় তার মানে ব্যাসার্ধ আর সমান কি হয়ে যাবে? ব্যাসার্ধটা কি হয়? ব্যাসের অর্ধেক। যদি ব্যাস 14 সেমি হয় তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে? 7 সেমি। যেহেতু 14 অর্ধেক, 14 অর্ধেক কত হয়ে যাবে স্যার? 7 সেমি। তাহলে বলছে যে এই 7 সেমি ব্যাসার্ধের গোলার্ধটাকে গলিয়ে যদি আমি 14 সেমি ব্যাসের একটা শঙ্কু তৈরি করি তার উচ্চতাটা কত হবে? তাহলে আমাকে বলেছে এর হাইটটা কত হবে? হাইট ইকুয়াল টু জিজ্ঞাসা করেছে। তার মানে কি বলেছিলাম? যখনই কোনো পদার্থকে গলিয়ে কোনো একটা আকারকে গলিয়ে অন্য আকারে নিয়ে যাবে তখন কী হয়ে যাবে? তাদের আয়তনটা সমান। যেহেতু এর মধ্যে যতগুলো জিনিস আছে এর মধ্যেও ততগুলোই জিনিস থাকবে। যেহেতু এটাকে গলিয়ে কী করছে? এটা তৈরি করছে। তার মানে এর আয়তন আর এর আয়তনটা কী হয়ে যাবে? ইকুয়াল হয়ে যাবে। তাহলে এর আয়তনের ফর্মুলা কী স্যার? 4/3 পাই আর কিউব। আর এর আয়তনের ফর্মুলা কি শঙ্কুর? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখান থেকে দেখো পাই পাই 2 পারে আছে, কেটে গেল। এই নিচের 3 গেল। তাহলে 4 ইন্টু আর কিউব। আর এর মান কত হচ্ছে? 7। তার মানে কিউব রয়েছে মানে কতবার গুণ করে লিখবো? 3 বার। 7 ইন্টু 7 ইন্টু 7 সমান কত হয়ে যাবে? আর স্কোয়ার। এখানে আর, এটা তো শঙ্কুর, তার মানে আর কত রয়েছে? 7। 7-এর স্কোয়ার মানে কতবার লিখবো? 7 ইন্টু 7 2 বার ইন্টু এইচ আমাকে বার করতে বলছে। তাহলে এখানকার একটা 7, এখানকার একটা 7, এখানকার একটা 7, এখানকার একটা 7 কাটলো। তাহলে 4 7 কত হলো? 28 সমান এইচ। তাহলে এইচ ইকুয়াল টু কত হয়ে গেল স্যার? 28 সেমি। 28 সেমি। 28 সেমি কত নম্বর অপশানে রয়েছে স্যার? দেখে নিবে। 4 7 হয়ে যাবে আমাদের 28। চলো নেক্সট কোশ্চেন। 28 সেমি। চলো নেক্সট কোশ্চেন কি বলছে স্যার? একটি সেকেন্ড হ্যান্ড বস্তুর চিহ্নিত মূল্য। একটি সেকেন্ড হ্যান্ড বস্তু মানে কি? একজন অলরেডি ব্যবহার করে নিয়েছে আর তার কাছ থেকে তুমি কিনেছো। তো আমাকে বলছে এত কিছু আমি বুঝতে যাবো না, শুধু বলেছে যে সেকেন্ড হ্যান্ড বস্তুর চিহ্নিত মূল্য হচ্ছে 4000 টাকা। তার মানে একটা সেকেন্ড হ্যান্ড বস্তু রয়েছে, ধরো এটা একটা সেকেন্ড হ্যান্ড বস্তু যার চিহ্নিত মূল্য অর্থাৎ তার গায়ে লেখা আছে কত? চিহ্নিত মূল্য মানে কি? মার্কেট প্রাইস বা বাজার মূল্য। বাজার বাজার মূল্য কত দেওয়া আছে আমার? 4000 টাকা। এবার আমাকে কি বলেছে? রমেন এটিকে 15% এবং 10% এর দুটি পরপর ছাড়ে কেনে। এবার দেখো একটা বস্তু, সেকেন্ড হ্যান্ড বস্তু তুমি কিনতে গেলে, ধরো কোনো একটা সেকেন্ড হ্যান্ড বস্তু রয়েছে সেটাকে তুমি কিনতে গেলে যার গায়ে লেখা আছে 4000, কিন্তু তুমি যখনই কিনতে যাচ্ছ তখন তোমাকে পরপর দুটি ডিসকাউন্ট ছাড় দেওয়া হচ্ছে। 15% একবার দিচ্ছে, একবার 10%। তার মানে দেখো 15% একবার ছাড় দিচ্ছে মানে 15% মানে কি জানি আমরা? 3/20। আর আরেকবার দিচ্ছে তোমাকে 10%। 10% মানে কি জানি? 1/10। তার মানে একবার দিচ্ছে 15% আর একবার দিচ্ছে 10%। গায়ে লেখা আছে কত? 4000 আর ছাড় দিচ্ছে কত? 15% 10%। তাহলে বস্তুর দামটা কত হয়ে যাবে ছাড় দেওয়ার পরে? তার মানে দেখো ছাড় কার উপরে হয়? সবসময় বাজার মূল্যের উপরে। তার মানে কার কার অনুপাত হয়ে যাবে? মার্কেট প্রাইস আর সেলিং প্রাইস। তার মানে বস্তুর গায়ে যদি 20 টাকা লেখা থাকে, 15% মানে কি? 20 টাকা যদি লেখা থাকে তাহলে 3 টাকা ছাড় দেবে। তাহলে বিক্রি করবে কত? 20 টাকা যদি বস্তুর দাম হয়, 3 টাকা যদি ছাড় হয় তাহলে বিক্রি করতে হবে কত টাকাতে? 20 - 3 মানে 17 টাকাতে বিক্রি করবে বস্তুটা। এবার দেখো আবার 10% ছাড় দিয়েছে। তার মানে কি? বস্তুর গায়ে যদি 10 টাকা লেখা থাকে অর্থাৎ চিহ্নিত মূল্য বা বাজার মূল্য বা মার্কেট প্রাইস যদি 10 টাকা হয়, 1 টাকা ছাড় দিতে তাহলে বস্তুটা বিক্রি করবে কত? 9। তার মানে দেখো এখান থেকে গুণ করে দাও, এটা হয়ে যাবে 200 আর এটা হয়ে যাবে 7 9 63, 3 হাতে থাকলো 6 9 6 15 153। তাহলে হয়ে গেল আমার কত? মার্কেট প্রাইসটা 200 আর সেলিং প্রাইসটা 153। কিন্তু দেখো আমাকে প্রশ্নে বলেছে যে সেকেন্ড হ্যান্ড বস্তুর চিহ্নিত মূল্যটা কত আমার? 4000, কিন্তু এখানে পেয়েছি কত? 200। তার মানে এই 200-র মানটা কত আমরা পেয়ে গেলাম? 4000। 200-র মানটা যদি 4000 হয় তাহলে একের মান কত হয়ে যাবে? 4000/200। তাহলে আমাকে কি বার করতে হবে? যে তুমি যে ছাড়ে কিনলে তাহলে কত টাকায় কিনবে? তাহলে সেলিং প্রাইসটা, দোকানদার যে টাকাতে বিক্রি করবে সেটা সেই টাকাতে তো কিনবে। তাহলে দোকানদারের সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য কত? 153। আর যেটা দোকানদারের বিক্রয় মূল্য সেটা কি হবে? তোমার হবে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত? 153। তাহলে 153 গুণ করে দাও, তাহলে কত হয়ে যাবে? 0 2 0 গেল, 2 দ্বারা 20। তাহলে থাকলো কত? 20 ইন্টু 153। তাহলে গুণ করে দাও, 3 2 6, 5 2 10 হলে 1, 2 1 2 আর 1 3। তাহলে 3060 টাকা। তার মানে বাজার মূল্য ছিল বস্তুটার সেকেন্ড হ্যান্ডের কত? 4000 টাকা। তুমি কিনলে কত টাকাতে? ছাড় পাওয়ার পরে 15% 10% ছাড় পাওয়ার পরে তুমি কিনলে 3060 টাকাতে। এবার কি বলছে প্রশ্নে? যে তুমি
কিনে এবার বস্তুটাকে ঠিক করছো, কত টাকা দিয়ে ঠিক করছো? মেরামতের জন্য 1140 টাকা খরচ করছো। তাহলে দেখো, এত টাকা দিয়ে একটা বস্তু কিনলে, কিনে আবার তুমি সেটাকে ঠিক করছো 1140, ঠিক করছো কত? 1140। তাহলে মোট তোমার পকেট থেকে খরচ কত হলো? বস্তুটা কিনতে তুমি খরচ করেছো 3060 টাকা, আবার ঠিক করতে খরচ করলে 1140 টাকা। তাহলে তোমার পকেট থেকে মোট টাকা লাগলো কত? দুটার যোগফল 0,0,2,4, তার মানে 4200 টাকা। তার মানে বস্তুটার উপরে তুমি অলরেডি 4200 টাকা খরচ করে দিয়েছো। এবার আমাকে কি বলছে? যে 5000-এ বিক্রি করেন। এবার বস্তুটা কিনে তুমি ঠিক করে 4200 টাকা মোট পড়লো, এবার দিয়ে তুমি 5000-এ বিক্রি করছো। 4200 টাকা তোমার খরচ পড়লো, আর 5000-এ তুমি বিক্রি করছো কততে? 5000। 4200 টাকার তোমার খরচ হয়েছে, 5000-এ বিক্রি করছো। লাভ করছো না লস করছো? লাভ করছো। কত টাকা? 5000 থেকে 4200টা বাদ দিয়ে দেবো, তার মানে 8000 টাকা, 800 টাকা। 800 টাকা তুমি লাভ করলে। এবার আমাকে বলেছে তার লাভ বা ক্ষতির শতাংশ কত? শতাংশ মানে কি? শতকরা কত? তার মানে শতকরায় বার করতে বলেছে। তার মানে আমি কি বলেছিলাম? শতকরা বের করতে হলে কী করতে হবে? লাভ কত হলো? মোট লাভটা উপরে, তাহলে মোট লাভ 800 টাকা। নিচে কি হয়ে যাবে? কত টাকা তুমি ইনভেস্ট করেছো? ইনভেস্ট করেছো কত? 4200 টাকা। 4200 টাকা ইন্টু কত হয়ে যাবে আমার? 100, যেহেতু পার্সেন্ট শতকরা বের করছি, 100%। তাহলে 2টা শূন্য, 2টা শূন্য, 2 দ্বারা কত হয়ে যাবে? 2 দ্বারা 4, আর 21 2-এ 42। তাহলে কত হয়ে গেল? 4 আর 100 গুণ করলে 400/21% সমান হয়ে যাবে 19 দশমিক কিছু কিছু, 19 পয়েন্ট সামথিং আসবে কিছু পার্সেন্ট। তার মানে দেখো, এখানে 19 দশমিক কিছু পার্সেন্ট আসবে, কিন্তু আমার প্রশ্নে দেখো তো অপশানে কী কী রয়েছে? 17%, 18%, 20%, 19%। তার মানে আমরা কোনটা নিব? 19-এর কাছাকাছি যেটা হবে। 19-এর কাছাকাছি অপশানে কী রয়েছে? একমাত্র 19ই। যেহেতু 19 পয়েন্ট কিছু আসবে, 19 দশমিক কিছু আসবে, তার মানে আমাকে 19-এর কাছাকাছিটা নিতে হবে। তার মানে 19ই রয়েছে, তার মানে 19% কী হয়ে যাবে আমার অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। দেখতে পেলে অঙ্কে কিছু নেই, একদিক থেকে ভাষা বুঝতে হবে, যেটা যেটা বলেছে একদিক থেকে পড়তে হবে, একদিক থেকে করতে হবে, তাহলেই তোমার দ্বারা সম্ভব হবে করা। সেই জন্য আমি বারবার বলেছি আগে ভাষা বুঝতে ধরতে শেখো, ভাষা ধরতে শিখে গেলে অঙ্ক এমনি হয়ে যাবে। চলো কি বলছে এবার নেক্সট অঙ্ক। 100 মিটারের রৈখিক দৌড়ে এ 50 মিটার বা 5 সেকেন্ডে বিকে পরাজিত করে। তাহলে কি বলছে? একটা 1000 মিটারের রৈখিক দৌড় হচ্ছে, দেখো 1000, এই ডিস্টেন্সটা ধরো রৈখিক মানে কি? সমান, সোজা সোজা কথা বলেছে। তার মানে 1000 মিটার, এটার দৈর্ঘ্যটা কত আমার? 1000 মিটার। এবার বলেছে যে 1000 মিটারের দৌড়ে এ কাকে পরাজিত করছে? বিকে কততে? 50 মিটার বা 5 সেকেন্ডে। তার মানে কি? এ পরাজিত করছে মানে কি? এ ফিনিশ লাইন ক্রস করে গিয়েছে, তার মানে এ এখানে ক্রস করে গিয়েছে অলরেডি। তার মানে 50 মিটার পরাজিত করেছে মানে কি? বি কোথায় থাকবে? এর চাইতে 50 মিটার পিছনে। তার বি যদি এখানে থাকে, তাহলে এটুকুর দৈর্ঘ্য হবে কত? 50 মিটার। তার মানে এ করেছে বিকে 50 মিটার রে পরাজিত। এবার আমাকে প্রশ্নে বলে দিয়েছে যে 50 মিটার বা 5 সেকেন্ডে। তার মানে কি? এখান থেকে এটুকু 50 মিটার বা 5 সেকেন্ড, কথাটা তো কি? মানে 50 মিটার যেতে সময় লাগবে তোমার 5 সেকেন্ড। এ এর কার লাগবে? এ এর লাগবে 5 সেকেন্ড, যেহেতু প্রশ্নে বলে দিয়েছে যে 50 মিটারে পরাজিত করে বা 5 সেকেন্ডে। তার মানে আমাকে এটার দ্বারা বলতে চাইছে যে এই যে 50 মিটারটা তার যেতে লাগবে কতক্ষণ? 5 সেকেন্ড। তাই প্রশ্নেই বলে দিয়েছে যে 50 মিটার যেতে লাগে 5 সেকেন্ড। তাহলে বলেছে যে দৌড় সম্পূর্ণ করতে এ এর কতক্ষণ লাগে? এ এর দৌড় সম্পূর্ণ করতে কতক্ষণ লাগবে? তার মানে দেখো তো, এ 50 মিটারের জন্য কতক্ষণ নেয়? 5 সেকেন্ড। তার মানে 1 মিটারের জন্য কত নিবে? 5/50 সেকেন্ড। টোটাল কত রয়েছে? 1000 মিটার। 1000 মিটারের জন্য কত নেবে? 5/50 ইন্টু 1000, 0 0 কাটলো, 5 5 কাটলো, হয়ে গেল 100 সেকেন্ড। তাহলে কিছুই ছিল না, প্রশ্ন পড়ে এত কিছু ভাবতে হতো না, ডিরেক্টলি করতে পারতে, যেহেতু প্রশ্ন বলে দিয়েছে 50 সেকেন্ড বা 5 সেকেন্ড, 50 মিটার বা 5 সেকেন্ড নেই। তার মানে কি? 50 মিটার যেতেই তার 5 সেকেন্ড সময় লাগে। তার মানে 1 মিটার যেতে এত, 1000 মিটার যেতে এত। চলো নেক্সট কোশ্চেন। এই সব প্রশ্ন তোমাকে পরীক্ষা হলে কিন্তু কনফিউজ করে দিবে। তোমার যদি প্র্যাকটিস না থাকে ঠিকঠাক, তাহলে তুমি দেখবে অঙ্ক কিছু নেই, কিন্তু কি করবে? কনফিউজ করে দেবে, আর তোমার এসে বলবে যে অঙ্ক প্রচুর ভারী এসেছিলো। শিফট ভারী হয় না তোমার, একটু কথাগুলো ঘুরিয়ে দেয়, ওখানে ধরতে শিখতে হবে। যার প্র্যাকটিস ভালো আছে, ভালো জায়গা থেকে করেছো তোমরা, তারা কিন্তু
ভাষাগুলো ধরতে পারবে। আর ভাষা ধরতে শেখানোটাই হলো একটা টিচারের কাজ। ভাষা তুমি ধরতে শিখে গেলে অঙ্ক এমনি হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। কি বলছে, এ একটি কাজ 196 দিনে সম্পূর্ণ করতে পারে, বি একা এটি কত দিনে করতে পারছে, 147 দিনে সম্পূর্ণ করতে পারছে। তাহলে বলছে এ এবং বি উভয় একসাথে কাজটি কত দিনে শেষ করবে আমাকে বলেছে। তার মানে এ করছে কত দিনে স্যার, এ করছে 196 দিনে, বি করছে 147 দিনে। তার মানে একটাই কাজ, সেম কাজ, এ করতে পারছে 196 দিনে, বি করছে 147 দিনে। প্রত্যেক দিনের মতো প্রত্যেক শিফটে একটা কোশ্চেন থাকে, পরীক্ষা হলেও দেখতে পাবে। তাহলে কি করব আমাদের, তোমরা আশা করি তোমাদের অ্যান্সার হয়ে গেছে। দেখো এখান থেকে আমরা কি বের করব, টোটাল কাজ বা মোট কাজ। তাহলে মোট কাজ বের করতে গেলে কী করতে হয়, এ দুটো লসাগু, তার মানে 196, 147 লসাগু করে দাও, কত হয়ে যাবে, 7 দ্বারা 7 একে 7, 7 8, 7 দুনা 14, 7 8 56, 7 2 14, 7 1 7, 7 দ্বারা 4 7 28, 3 7 21, তাহলে কত হয়ে যাবে, 7 আর 7 গুণ করলে 49, 49 আর 3 4 12। তাহলে 49 আর 12 যদি গুণ করি, 9 দুনা 18, 8 হাতে 1, 4 দুনা 8 আর 1 9, 9 4, তাহলে হয়ে যাবে 8 8 5, তাহলে 588, 588 হয়ে যাবে আমার কি মোট কাজ। তার মানে লসাগু যেটা হবে সেটা কি হয়ে যাবে আমার মোট কাজ। তার মানে এখানে মোট কাজ কত হয়ে যাবে, টোটাল ওয়ার্ক বা মোট কাজ হয়ে যাবে আমার 588। তার মানে 588 কি হয়ে গেল আমার মোট কাজ। তার মানে এ 196 দিনে করছে কত, এত ইউনিট কাজ। তার মানে একদিনে কত করবে, এটা দ্বারা ভাগ করে দাও, তাহলে কত হয়ে যাবে আমার, যদি আমি এটা দ্বারা ভাগ করি তাহলে কত হবে, 196, তার মানে দেখো 7 7 49, 49কে যদি 9 দ্বারা গুণ করি, 3 9 হবে না, 4 7 28, 7 8 56, আচ্ছা 3 ইউনিট। তার মানে কত দিনে কত ইউনিট হয়ে যাবে, একদিনে, একদিনে করবে 3 ইউনিট। যদি 196 দিনে করে 588 ইউনিট, তার মানে একদিনে কত করবে, 196 দ্বারা ভাগ করে দাও, হয়ে যাবে 3 ইউনিট। তার মানে এ একদিনে করবে 3 ইউনিট। এবার বি করছে 147 দিনে 588 ইউনিট, তার মানে একদিনে কত করবে, 147 দ্বারা ভাগ করে দাও, মানে 4 ইউনিট। তার মানে এ করছে একদিনে 3 ইউনিট, বি করছে একদিনে 4 ইউনিট, তাহলে তারা একসঙ্গে একদিনে কত করবে, 3 যোগ 4 সমান 7 ইউনিট। তার মানে এ প্লাস বি যদি আমার একসঙ্গে কাজ করে, তাহলে একদিনে করবে কত ইউনিট, 60 ইউনিট। আর কাজ রয়েছে কত, 588 ইউনিট। তাহলে এ আর বি 588 ইউনিট কাজটা, অর্থাৎ সম্পূর্ণ কাজটা একসঙ্গে করতে কতদিন নেবে, যে 588 কাজ রয়েছে, তাহলে এই কাজটা সম্পূর্ণ করতে এ আর বি সময় নেবে কতদিন, একদিনে করছে তারা একসঙ্গে কতদিন, কত ইউনিট, 7 ইউনিট। তাহলে 7 দ্বারা ভাগ করে দাও, তাহলে 7 দ্বারা ভাগ করলে কত হয়ে যাবে, দেখে নাও, ভাগ করে দাও। যদি এটা কাটাকাটি করি, তাহলে 7 দ্বারা 7 8 56, 7 8 56, 4 7 28, তাহলে 84 দিন। তাহলে 84 দিন নেবে। তারা যদি এ আর বি একসঙ্গে কাজ করে তাহলে কত দিন লাগবে স্যার, 84 দিন। চলো নেক্সট কোশ্চিন করবে। চলো প্রত্যেকে করে দেখাও দেখি, 10 সেকেন্ড সময়, 10 সেকেন্ড সময়, দেখি প্রত্যেকে করবে। চলো আশা করি তোমরা করতে পেরেছো। অঙ্কটা দেখে তোমাদের মনে হবে যে খুবই ভারী স্যার, ক্যালকুলেশান, এতগুলো পাওয়ার আমাকে বের করতে হবে, তারপর তাদেরকে যোগ করতে হবে, তারপর প্রত্যেকটা সংখ্যা দ্বারা নিচের অপশানের ভাগ করে দেখতে হবে। তাহলে তোমরা একেবারে ভুল। এক্সামিনার যখনই এই টাইপের কোশ্চেন দিবে তখন দেখবে যে একটা ক্লু ছাড়বে, কিছু না কিছু ক্লু ছাড়বে অপশানে। তাহলে দেখো কীভাবে করবো আমরা, অপশানের দ্বারা হবে। তার আগে কিছু এক লাইন ছোট্ট একটা ক্যালকুলেশন করতে হবে। কি বলেছে আমাকে, 3 টু দি পাওয়ার 5 প্লাস, কী বলেছে, 3 টু দি পাওয়ার কত আমার, 3 টু দি পাওয়ার 6 প্লাস 3 টু দি পাওয়ার 7 প্লাস 3 টু দি পাওয়ার 8। তাহলে 3 টু দি পাওয়ার 8 পর্যন্ত গিয়েছে। তাহলে দেখো এক এক করে বাড়ছে পাওয়ারে, 5 ছিল, 6 হয়েছে, 7 হয়েছে, 8 হয়েছে, এক এক করে বেড়েছে। তার মানে দেখো এখান থেকে আমি সবচেয়ে ছোট যেটা আছে সেটাকে কমন নিয়ে নেব। সবচেয়ে ছোট কী আছে, 3 এর পাওয়ারে 5, তাহলে 3 এর পাওয়ারে 5, 3 এর পাওয়ারে 5টাকে তুমি কমন নিয়ে নাও। তাহলে এখানে কি পড়ে থাকবে, এখান থেকে তুমি 3 এর পাওয়ারে 5 পুরোটাকে বাইরে নিয়ে চলে এসছো, তার মানে এই জায়গাতে কি পড়ে থাকবে, 1 পড়ে থাকবে, কিছু নেই মানে কি 1 পড়ে আছে। প্লাস এখান থেকে দেখো 6টা রয়েছে, 5টা বাইরে নিয়েছো, তার মানে কয়টা পড়ে থাকবে, একটা, 3 এর পাওয়ারে 1 পড়ে থাকবে। প্লাস এখানে 7টা ছিল, 5টা বাইরে নিয়েছো, তার মানে কয়টা পড়ে থাকবে, 2টা, 3 এর পাওয়ারে 2। প্লাস এখানে কটা নিয়ে নিয়েছো, 5টা, আছে কটা, 8টা, 8টা থেকে 5টা বাইরে, তার মানে পড়ে থাকবে 3টা। তাহলে দেখো তো এবার 3 এর পাওয়ারে 5 ইন্টু, ব্র্যাকেট মানে তো ইন্টু, এবার দেখো
ওয়ান প্লাস 3-এর পাওয়ারে 1 মানে কি 3, 3-এর স্কোয়ার মানে কত স্যার 3-এর স্কোয়ার মানে 9 প্লাস 3-এর কিউব কত আমরা জানি 27, জানি তো এটা। তাহলে কত হয়ে গেল 3-এর পাওয়ারে 5 ইন্টু কত হয়ে যাবে আমার 27 আর 3-এ কত 30, 30 9 আর 10, তাহলে কত হয়ে গেল 40। তাহলে 3-এর পাওয়ারে 5 ইন্টু 40। তাহলে দেখো এখান থেকে আমরা এটা পেলাম, আর এটা আমার বার করার দরকারই নেই, অপশানে ডিরেক্টলি দেখো। দেখো 40-এর সঙ্গে যে কোনো একটা সংখ্যা ধরো, এটা যদি ক্যালকুলেশন করে এরকম আসে আমার যে 3 4 5 7 4 5 এরকম আসলো, ইন্টু যদি 40 করি তাহলে স্যার শেষে কি হবে, যখনই কোনো সংখ্যার শেষে শূন্য দ্বারা আমি গুণ করব তাহলে সংখ্যাটার শেষে কিন্তু আমার শূন্য আসবে। যেমন দেখো 12কে 21কে যদি আমরা 20 দ্বারা গুণ করি তাহলে কত হয়ে যাবে 21 2 42 আর শেষে একটা শূন্য, হবে কি হবে না? তার মানে আমাকে কি বলেছে প্রশ্নে, তার মানে কি এই সংখ্যাটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো যা 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 আসলো শেষে কিন্তু শূন্য হবে সংখ্যাটার, হবে কি হবে না? তার মানে সংখ্যাটার শেষে কি হবে আমার শূন্য হবে। এবার অপশানে কি কি রয়েছে আমার 14 10 17 11, তাহলে কোনটা দ্বারা সম্পূর্ণরূপে বিভাজিত হবে? সম্পূর্ণরূপে বিভাজিত মানে এটাকে যদি আমি এই নিচের অপশানের সংখ্যাগুলো দ্বারা ভাগ করি তাহলে নিচে কিছু বেঁচে থাকবে না, তাহলে কি রয়েছে একমাত্র 10, তার মানে 10 দ্বারাই যদি ভাগ করি তাহলে 0 0 কেটে যাবে, নিচে কিছু 1 পড়ে থাকবে, মানে 1 মানে কিছুই না, নিচে 1 থাকা না থাকা সমান, তার মানে একমাত্র 10ই হবে যে এই সংখ্যাটা সম্পূর্ণরূপে বিভাজিত যাবে। বুঝে গেলে? চলো নেক্সট কি বলছে, যদি একটি বইয়ের বাজার মূল্য 500 টাকা এবং বিক্রয় মূল্য 400 টাকা হয় তবে বইটির ওপর শতকরা কত ছাড় হবে? তাহলে বইটির বাজার মূল্য কত বলেছে আমার, বাজার মূল্য বলেছে 500 টাকা, বাজার মূল্য কত বলেছে আমাকে 500 টাকা এবং বিক্রয় মূল্য 400 টাকা। তারপরে মার্কেট প্রাইস, বাজার মূল্য বা মার্কেট প্রাইস 500 টাকা, সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য বলেছে 400 টাকা। তাহলে বলছে যে বইটির ওপর শতকরা কত ছাড় রয়েছে। তার মানে দেখো লিখা আছে বইয়ে কত টাকা, বইয়ে লেখা আছে 500 টাকা, বিক্রি করছে 400 টাকায়, কত টাকা ছাড় দিচ্ছে 100 টাকা। তারপর বলছে শতকরাই কত, 100 টাকা ছাড় দিচ্ছে কত টাকার মধ্যে, 500 টাকা লেখা আছে তার মধ্যে 100 টাকা ছাড় দিচ্ছে ইন্টু 100, শতকরা বার করতে বলেছে, পার্সেন্ট লিখে দাও, এই দুটো শূন্য দুটো শূন্য গেল, 5 20 100, তাহলে হয়ে গেল আমার কত স্যার 20%। তাহলে কত পার্সেন্ট ছাড়, শতকরা, শতকরা হচ্ছে 20% ছাড়। চলো নেক্সট কোশ্চিন কি বলছে, একটি ঘড়ি 25% লসে 15,000 টাকায় বিক্রি করা হয়। মানে 25% লস করে, মানে যখন 15,000 টাকায় বিক্রি করেছে তখন কি হচ্ছে আমার 25% লস। আচ্ছা কী বলছে প্রশ্নটা আর একবার আমি ভালো করে পড়ছি দেখো, একটি ঘড়ি 25% লসে এত টাকায় বিক্রি করা হয়, 25% লসে কত টাকায় বিক্রি করছে আমার 25% মানে আগে দেখো আমরা কি জানি 1/4, 25/100 মানে কি কাটাকাটি করলে 1/4 পাবো। তার মানে যদি লসে বিক্রি করছে মানে কি লস বা লাভ হতে বলতে গেলে আমার কার কার অনুপাত তৈরি হবে, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের। তার মানে সিপি অর্থাৎ ক্রয় মূল্য যদি 4 টাকা হয় তাহলে বিক্রি করবে কত টাকায় আমার 1 টাকা লসে, তাহলে কত টাকায় বিক্রি করতে হবে 3 টাকায়, তবে তো 1 টাকা লস হবে, যেহেতু 25% মানে কি 1/4, মানে 4 টাকায় যদি কিনে থাকে ক্রয় মূল্য হয় তাহলে 1 টাকা লস হয় অর্থাৎ 3 টাকায় বিক্রি করবে। এবার আমাকে বলেছে যে 15,000 টাকায় বিক্রি করা হয়, 25% লসে 15,000 টাকায় বিক্রি করা হয়, কিন্তু আমরা এখানে কত দেখতে পাচ্ছি কতটা বিক্রি করেছে 3-এ, তার মানে এই 3-এর মানটাই হয়ে যাবে কত আমার 15,000। তাহলে 1-এর মানটা কত হয়ে যাবে 15,000 বাই 3, তাহলে আমাকে কি করতে বলেছে কি বের করতে হবে ঘড়ির দাম কত, তাহলে ঘড়ির দাম কত স্যার 4, তাহলে 4-এর মানটা কত হয়ে যাবে 15,000 বাই 3 ইন্টু 4, তাহলে 3 5 15 1 2 3, তাহলে কত হয় 4 5 20 1 2 3, তাহলে কত হয়ে গেল স্যার 20,000 টাকা। তাহলে ঘড়িটার মূল্য কত হয়ে যাবে আমার 20,000 টাকা। চলো নেক্সট কি বলছে, একজন ব্যাটসম্যান তার 5 ইনিংসে 50 56 42 38, 50 একেবারে সহজ 50 56 42 আর কত আমার 38, 42 38টা ভালো করে লিখছি 38 এবং 78 রান করে,
78 1 2 3 4 5 50 56 42 আর 38 এবং 78 রান করা। পাঁচটা ইনিংসে, পাঁচটা ইনিংস মানে কি পাঁচটা ম্যাচ খেলে কত রান করেছে আমার? প্রথম ম্যাচে করেছে 50, তারপরে 56, তারপরে 42, তারপরে 38, তারপরে 78। এবার কি বলছে আমার যে 6 নম্বর ইনিংসে তার গড় 60 করতে হলে 6 নম্বর ইনিংসে কত রান করতে হবে। তার মানে বলছে যে 6 নম্বর ইনিংস অর্থাৎ এখানে আর একটা ইনিংস করছে, তাহলে এখানে কত রান করতে গেলে এই সবটির গড় আমার 60 হবে, আমাকে বের করতে বলেছে। তার মানে কত রান করতে গেলে এই মোট প্রত্যেকটা 6টা ইনিংসের গড় রান হয়ে যাবে আমার 60। গড় রান মানে কি আমরা জানি, গড় রান মানে হচ্ছে প্রত্যেকটা ইনিংসের রান যোগ করে বাই জয়টা ইনিংস আছে তয় দ্বারা ভাগ, 6টা ইনিংস মানে 6 দ্বারা ভাগ করে দিতে হবে। এভাবেও করতে পারো। আর একটা কিভাবে করতে পারো দেখো, 60 গড় বলেছে, আমাকে বলে দিয়েছে যে গড়টা 60 হবে, তার মানে আমি মেনে নিলাম 60 গড়। তার মানে দেখো প্রত্যেকটার সঙ্গে 60 গড় মানে কি আমার প্রত্যেকটাকে গড়ে 60 করে হতে হবে। এটাই তো আমার গড় কথার অর্থ কি, গড়ে প্রত্যেকজনের কাছে 60 রান করে হবে, মানে প্রত্যেকটা ইনিংসে তার 60 রান করে লাগবে গড়ে। এটাই তো আমার, তোমার কাছে 4 টাকা আছে, তোমার কাছে 4 টাকা আছে, আচ্ছা তোমার কাছে 5 টাকা আছে, আমার কাছে 4 টাকা আছে, তার মানে তোমার আর আমার কাছে গড়ে কত টাকা থাকবে, তার মানে দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করে নেওয়াটাকে হচ্ছে গড়। তার মানে গড় বলছে 6টা ইনিংসে 60 হবে, তার মানে কি প্রত্যেকজনের কাছে আমার গড়ে 60 করে থাকতে হবে। তার মানে দেখো আমি একটা কিন্তু যখন অ্যাভারেজ চ্যাপ্টারটা করেছিলাম খুব একটা সিম্পল তোমাদেরকে ফর্মুলা বলেছিলাম যে দেখবে স্যার যখনই তুমি পরীক্ষা হলের কোশ্চেন করতে যাবে তখন সেই ট্রিক্সটা কাজে লাগবে। যারা ক্লাসগুলো দেখেছো, অভিজিৎ ভাই তুমি তো দেখেছো ক্লাসগুলো, আশা করি তোমার কাছ থেকে আমি এটা আশা করি যে তুমি করতে পারবে। কারণ দেখো আমি বলেছিলাম যদি আমাকে বলে গড় বা আমি যেটা গড় ধরবো, দেখো 60 প্রশ্নে বলেছে গড়, তার মানে 60 গড় হবে বলেছে। তার মানে দেখো প্রত্যেকটা সংখ্যাকে কম্পেয়ার করো 60-এর সঙ্গে, 60-এর চাইতে এই সংখ্যাটা কত কম বা বেশি, 50টা 10 কম, তার মানে -10 লিখো। 60-এর চাইতে 56 কত কম বেশি, 4 কম বেশি, তাহলে -4 লিখো, কমা। 60-এর চাইতে 42 কত কম বেশি, 18 কম বেশি, তাহলে -18 লিখো। 60-এর চাইতে 38 কত কম বেশি, আমার 38 কত কম বেশি, 22 কম, তার মানে -22 লিখো। 78 60-এর চাইতে কত বেশি, 78 60-এর চাইতে 18 বেশি মানে কি প্লাস লিখো। এবার আমি জানি না যে এক্সের মানটা কত আছে, তার মানে কি এক্সের মানটা কি হবে, দেখো এখানে +18 আছে, এখানে -18 আছে, দুটো কেটে দাও। এবার দেখো এখানে কি রয়েছে, প্রত্যেকটা আবার মাইনাস রয়েছে, তাহলে যোগ করো মাইনাসগুলো, -10 -4 -22 কত হয়ে গেল, -10 আর -22-এ 32 আর 4-এ 36, তার মানে -36, তার মানে -36 মানে কি -36 এখন কম রয়েছে, এখন -36 কম রয়েছে, মানে 36 আমার কম রয়েছে, 36 লাগবে। তার মানে বলেছে 6 নম্বর ইনিংসে তাকে কত রান করতে হবে যার ফলে গড়টা আমার 6টা ইনিংসের গড় 60 হবে। তার মানে কি কম রয়েছে মানে কি তাকে 6 নম্বর ইনিংসে 60 রান তো করতে হবে, প্লাস কত করতে হবে, যেটা কম রয়েছে, কম কত রয়েছে 36, তাহলে 36 যোগ করে দাও, তাহলে কত হয়ে যাবে 9 আর 6 96, তাহলে 96 রান 6 নম্বর ইনিংসে করতে হবে। কিছুই ছিল না, একেবারে জলের মতো সহজ। আর তুমি যদি ওইভাবে করতে যেতে তাহলে 5টা ইনিংসের আগে গড় বের করতে হতো, তারপরে আবার 6টা ইনিংসের গড় বের করে সেটাকে সমান করে তারপরে সেখান থেকে বের করতে হতো। আচ্ছা কী করতে হতো, যে 6টা ইনিংসের আমি ধরতাম যে 6 নম্বর ইনিংসে এক্স রান করেছে, তাহলে প্রত্যেকটাকে যোগ করে বাই 6 দিয়ে ভাগ করে সমান 60 করতে হতো, সেটাও বলে দিচ্ছি। দেখো কীভাবে করতে হতো, 50 যোগ 56 যোগ 42 যোগ কত হয়ে যাবে আমার 38 যোগ 78 যোগ কত এক্স বাই কত 6টা ইনিংস 1 2 3 4 5 6 দ্বারা ভাগ করে আমাকে সমান 60 করতে হতো, দিয়ে এবার ক্যালকুলেশন করে এক্সের মানটা বের করতে হতো। এভাবে দেখো অনেকক্ষণ সময় লেগে যাবে। আর আমরা যদি এভাবে করি ডিরেক্টলি আমরা করতে পারবো। কীভাবে করতে পারবো দেখো, 60 গড় বলেছে, 60-এর সঙ্গে প্রত্যেকটাকে কম্পেয়ার করবো। এখানে যদি প্লাস আসতো, যদি এটা যদি +36 হতো তাহলে 60 থেকে 36টা বিয়োগ করে দিতাম। যেহেতু প্রত্যেকটা মাইনাস এসছে তাহলে -36, তার -36টা এই গড় যেটা বলেছে গড়ের সঙ্গে যোগ করে দিব, সেটাই হয়ে যাবে আনসার 96।
তাহলে এভাবে তোমরা এভাবে যদি করে আসো তাহলে পরীক্ষা হলে সবচেয়ে কম সময় লাগবে। এটাও বলে দিলাম, এভাবেও করতে পারো, যেটা ইচ্ছা তোমাদের, যেটা ভালো বুঝতে পারবে সেটা করে আসবে। চলো আজকের ক্লাসে লাস্ট কোশ্চিন দেখে নাও। চলো 6 দাগের কোশ্চিনটা আজকের ক্লাসে লাস্ট। আমি এটা পরে করে নিলাম অঙ্কটা, যেহেতু এটাতে একটু বোঝানোর ব্যাপার রয়েছে, একটু তোমাদেরকে ডিফিকাল্ট মনে হবে। তাহলে তোমরা প্রত্যেকে 30 সেকেন্ড সময় থাকলো, প্রত্যেকে তোমরা 30 সেকেন্ডের মধ্যে করবে, করে আমাকে অ্যান্সার জানাও। প্রত্যেকে অ্যান্সার করবে, প্রত্যেকে কিন্তু আমাকে অ্যান্সার করবে, 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবে। চলো, অক্ষয় এবং বিপুলের বার্ষিক আয় যথাক্রমে, বার্ষিক আয়ের অনুপাতটা কত বলে দিয়েছে? বার্ষিক আয়ের অনুপাত দেখো আমাকে বলেছে 3:2। এটা আয়ের অনুপাত। এবার ব্যয়ের অনুপাত কি বলে দিয়েছে আমাকে? 7:3। তাহলে বলছে যে তাদের ব্যয়ের অনুপাত 7:3। যদি বছর শেষে প্রত্যেককে অর্থাৎ প্রত্যেকজন অক্ষয় আর সঞ্জয় দুজনেই কত করে সঞ্চয় করছে? 1,80,000 করে বলে দিয়েছে। তাদের প্রত্যেকজনের সঞ্চয় হচ্ছে 1,80,000। 1,00,000 কত? 80,000। 1,80,000 করে দুজনেই কিন্তু কি করছে? আমার সঞ্চয় করছে। তাহলে বলছে যে অক্ষয়ের আয়টা কত, বাৎসরিক আয় কত। তার মানে আয় মানে কি আমি জানি, আয় মানে তুমি যেটা ইনকাম করছো, আর ব্যয় মানে কি যেটা খরচ করছো, আর সঞ্চয় মানে কি যেটা তোমার কাছে বেঁচে থাকবে। 10 টাকা যদি ইনকাম করো, 8 টাকা যদি খরচ করো, তাহলে সঞ্চয় কত হবে তোমার কাছে? 2 টাকা। কেমন করে 2 টাকা পেলে? 10 টাকা থেকে 8 টাকা বিয়োগ করে, আয় থেকে ব্যয়টা বিয়োগ করে। তার মানে এখানে আমি ধরে নিব যে অক্ষয়ের আয় হচ্ছে 3x আর সঞ্জয়ের আয় হচ্ছে 2x। অক্ষয়ের ব্যয় হচ্ছে 7x আর সঞ্জয়ের ব্যয় হচ্ছে 3y ধরে নেব। ব্যয়টা আমি y ধরে নেব, 3y। তাহলে অক্ষয় আয় করছে 3x টাকা আর ব্যয় করছে 7x টাকা। তাহলে সঞ্চয় করবে কত অক্ষয়? 3x মাইনাস 7y। আয় থেকে ব্যয়টা বাদ দিয়ে দিব, সঞ্চয় হয়ে যাবে। আর প্রশ্নে বলে দিয়েছে আমাকে সঞ্চয় হবে কত? 1,80,000 টাকা। তাহলে একটা সমীকরণ এটা পেয়ে গেলাম, 1 নম্বর। এবার 2 নম্বর কি হবে? সঞ্জয় আয় করছে 2x টাকা, ব্যয় করছে 3y টাকা। তাহলে সঞ্চয় কত হয়ে যাবে? আয় থেকে ব্যয়টা বাদ। সেটাও বলেছে প্রত্যেকে 1,80,000। তার মানে এরও সঞ্চয় হচ্ছে বছর শেষে 1,80,000 টাকা। এটা 2 নম্বর হয়ে গেল। তাহলে দেখো 1 নম্বর সমীকরণ, 2 নম্বর দুটো সমীকরণ পেয়ে গেলাম। এখান থেকে কি করব আমরা? উপর নিচে সমান করে আমরা কাটাকাটি করব। তাহলে দেখো উপরে 3 নিচে 2, তার মানে 2 দ্বারা উপরে গুণ করে দেবো, 3 দ্বারা নিচে। তার মানে উপরে 2 দ্বারা গুণ করে দাও আর নিচে কি দ্বারা? 3 দ্বারা। তাহলে প্রত্যেকটাকে উপরে যেহেতু এখানে 2 দ্বারা গুণ করলাম, মানে প্রত্যেকটাকে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 2 দ্বারা গুণ করে দাও, এখানেও 2 দ্বারা গুণ, এখানে 3 দ্বারা, যেহেতু 3 দিয়ে করেছি তাহলে 3 দিয়ে করে দাও। তার মানে দেখো কত হয়ে গেল? 3 2 6x আর নিচেও 3 2 কত হয়ে যাবে আমার? 6x। তার মানে এবার দেখো, আচ্ছা নতুন করে লিখছি, 6x মাইনাস 7 2 14y। তাহলে 14y হয়ে গেল। এটা সমান কত হয়ে যাবে? 18 2 36, 1 2 3, 3,60,000 টাকা। এটা কত হয়ে যাবে? 6x মাইনাস 3 3 3 9y সমান কত হয়ে যাবে? 3 18 54, 5,40,000 টাকা। তাহলে পেয়ে গেলাম। এবার এখান থেকে কী করে দিব? বিয়োগ করে দিব। তার মানে এটা যদি বিয়োগ করি, তার মানে এটা কত হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে বিয়োগ, তার মানে বিয়োগ করো, তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস 6x মাইনাস 6x কাটলো। এখান থেকে 14x আর এটা কী হয়ে গেছে? মাইনাস মাইনাসে কত হয়ে গেছে? প্লাস। তার মানে 14x থেকে যদি 9x বাদ দিই তাহলে 5x। তাহলে বড় কোনটা ছিল? মাইনাসটা। তার মানে মাইনাস বসে দাও, 5y। তাহলে দেখো এখান থেকে এটা মাইনাসে, বড়টা কি রয়েছে? মাইনাসে। তার মানে মাইনাস বসে যাবে 54। 5,40,000 থেকে 3,60,000 বাদ দিলে কত হয়ে যাবে? 1,80,000। তার মানে ওয়াইয়ের মানটা কত? এই মাইনাস কাটলো, তাহলে ওয়াই সমান কত হবে? এই 5টা কেটে দাও, 3 5 15, 5 6 30, 1 2 3। তার মানে হয়ে গেল 36,000। ওয়াইয়ের মানটা হয়ে গেল, আমরা কত পেয়ে গেলাম? ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম আমরা 36,000। এখান থেকে তোমরা ওয়াইয়ের মানটা বসিয়ে যে কোনো একটা সমীকরণে, সবচেয়ে ছোট সমীকরণে বের করো। দেখি 2x মাইনাস 3y সমান 1,80,000-এ ওয়াইয়ের মানটা বসিয়ে তোমরা এক্সের মানটা বের করো। দেখি কে কে করতে পারছো এখান থেকে। চলো বের করো।
তাহলে আশা করি বের করতে পেরেছো ওয়াইয়ের মানটা কত, এক্সের মানটা কত হয়ে যাবে 2 নম্বর সমীকরণে। সবচেয়ে ছোট সমীকরণটাতে বসিয়ে দেখে নিই আমি। দেখো কী রয়েছে সবচেয়ে ছোট সমীকরণটা, 2x মাইনাস 3y সমান কত রয়েছে 1,80,000। তার মানে এখানে ওয়াইয়ের মানটা বসিয়ে দিব। তাহলে 2x মাইনাস, আচ্ছা আমি ওপারে নিয়ে গিয়ে বসাবো মানটা, তাহলে 1,80,000 মাইনাসটা ওপারে গিয়ে কী হয়ে যাবে প্লাস 3, তাহলে ওয়াইয়ের জায়গাতে কি বসিয়ে দিব আমি 36,000, 36 1 2 3 36,000 বসিয়ে দিলাম। তাহলে 2x সমান কত হয়ে গেল স্যার, 3টা শূন্য বসে গেল, 6 8 11 1 হাতে থাকলো 1 2, তাহলে 2,16,000 হয়ে গেল আমার কি 2x এর মান। তাহলে x এর মানটা কত হয়ে যাবে স্যার, 2 1 কে 2 8 2 16 1 2 3, তার মানে হয়ে গেল আমার 18,000। এক্স এর মানটা কত হয়ে গেল স্যার 18,000। তাহলে এখানে আমি এবার এক্স এর মান যখনই 18,000 পেয়ে গেলাম, তাহলে আমাকে কি বের করতে বলেছে সঞ্জয়ের অক্ষয়ের আয়। তাহলে অক্ষয়ের আয়ের কত ছিল স্যার 3x, তার মানে 3x সমান কত হয়ে যাবে 3x, তার মানে আয়টা কত হয়ে যাবে 3 ইন্টু এক্স এর মানটা কত 18,000 পেয়েছি। 18 1 2 3 18,000 বসিয়ে দাও, তার মানে কত হয়ে যাবে 3 8 24 4 হাতে থাকলো 2 3 1 2 আর 5, তাহলে 1 2 3, তা কত হয়ে গেল 54,000। আচ্ছা একটু ক্যালকুলেশানে হয়তো মিস্টেক রয়েছে, দাঁড়াও। তাহলে এখানে দেখো তো একবার 54 থেকে 36 বাদ তাহলে কত হবে 1,80,000। তার মানে এখান থেকে 5 টাকা যদি কাটি 3 5 15 3 5 6 30 1 2 3, তাহলে 36,000। 36,000 ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম আমরা কত স্যার 36,000। আচ্ছা 8 6 14 1, ঠিক আছে 36,000 পেয়ে গেলাম ওয়াইয়ের মান। তার মানে ওয়াইয়ের মানটা এখানে আমরা বসিয়ে দিব। তার মানে ওয়াইয়ের মানটা যদি এখানে বসিয়ে দিই, ও হো সরি একটু মিস্টেক হয়েছে, এখানে কত ছিল 3y ছিল, তো এটা 3y ছিল, তার মানে 3 ইন্টু কত হবে ওয়াইয়ের ভ্যালুটা কত ছিল 36,000। তাহলে 3 ইন্টু 36,000 করে দিলে কত হয়ে যাবে স্যার, এটা একটু মিস্টেক হয়েছে, একটু মিস্টেক। তার মানে কত হয়ে যাবে 1 8 1 2 3 4 1,80,000 প্লাস 3 6 18 8 হাতে থাকলো 1 3 3 9 আর 1 10 1 2 3 একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1 লক্ষ হয়ে গেল আমার 8,000। তার মানে 1,08,000-এর সঙ্গে কি যোগ করে দিব 1,80,000, তার মানে 3টা শূন্য বসে যাবে এখানে। আচ্ছা এইখানে দেখো, এইখানে দেখো প্রত্যেকে দেখবে। এবার দেখো 2x সমান কত পেলাম আমরা, 2x সমান পেলাম 1,80,000 প্লাস কত পেয়েছি 1,80,000 প্লাস 1,08,000, 1,08,000, তাহলে যোগ করে দিলে কত হয়ে যাবে স্যার 1 2 3 1 2 3 3টা শূন্য 8 ছিল 8 বসে গেল 8 বসে গেল 1 1 2, তাহলে 2x সমান পেয়ে গেলাম কত আমি 2x সমান পেয়ে গেলাম 2,88,000। তাহলে x সমান কত কাটাকাটি করে নাও, 2 1 2 4 4 4 8 1 2 3, তাহলে কত হয়ে গেল 1,44,000 টাকা। তাই এক্স এর ভ্যালু যদি 1,44,000 হয় স্যার, তার মানে আমাকে কি বলেছে যে অক্ষয়ের আয়টা কত, তাহলে অক্ষয়ের আয় কত ছিল 3x, তার মানে 3x আই, তার মানে 3 ইন্টু এক্স এর মানটা 1,44,000 বসিয়ে দেবো 1 2 3, তাহলে কত হলো 3 4 12 2 হাজার 1 3 4 12 13 3 হাজার 1 3 3 আর 4 1 2 3, তাহলে 43,000 4,32,000 টাকা। তাহলে 4,32,000 কোথায় রয়েছে স্যার 4,32,000 রয়েছে এ দাগের আনসার। তাহলে আয়টা কত পেয়ে গেলাম 4,32,000। আর একবার এক্সপ্লেন করে দিচ্ছি, আয়ের অনুপাত ব্যয়ের অনুপাত, সঞ্চয় কী হয়ে যাবে আয় থেকে ব্যয়টা বিয়োগ। তাহলে আমি ধরে নিলাম যে অক্ষয়ের আয় 3x, অক্ষয়ের ব্যয় 7x, তাহলে অক্ষয়ের সঞ্চয় কত হয়ে যাবে 3x, আয় থেকে ব্যয়টা বিয়োগ 3x মাইনাস 7y, 3x মাইনাস 7y সমান কী হয়ে যাবে সঞ্চয়। আর প্রশ্নে বলে দিয়েছে যে প্রত্যেকজনের সঞ্চয় হচ্ছে 1,80,000, তাহলে 1,80,000, সঞ্চয়ের আয় হচ্ছে 2x, সঞ্চয়ের ব্যয় হচ্ছে 3y, তাহলে সঞ্চয় কত আয় কত হয়ে যাবে 2x মাইনাস 3y, 2x মাইনাস 3y সমান আয় কত বলেছে আমাকে 1,80,000 পেয়ে গেলাম। এখান থেকে আমরা
এ যে কোনো এক্স বা ওয়াইয়ের মান বের করবো, তাহলে কী করবো, উপর নিচে সমান করে দেবো। উপর নিচে সমান করতে গেলে কী করতে হবে, নিচেরটা দ্বারা উপরে গুণ, উপরের দ্বারা নিচে। তাহলে 2 রয়েছে, 2 দ্বারা উপরে গুণ করে দেবো, এখানে 3 রয়েছে, 3 দ্বারা নিচে। তারপরে 2 দ্বারা এটাকে গুণ করলাম, মানে প্রত্যেকটাকে 2 দ্বারা গুণ করতে হবে, করে দিলাম, 3 দ্বারা করে দিলাম, কী পেলাম, 6x - 14 ওয়াই সমান এত, 6x - 9 ওয়াই সমান এত। তাহলে ক্যালকুলেশন করে ওয়াইয়ের মানটা কত পেলাম, 34,000। যে কোনো একটা সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে দিব। তাহলে 2x - 3 ওয়াইটা ছোটো লাগছে আমাকে, তাহলে এখানে ওয়াইয়ের মানটা বসিয়ে দিলাম। তাহলে ওয়াইয়ের মান বসিয়ে দিলে কার মান পাবো, এক্সের মান। তাহলে এক্সের মানটা কত পেয়ে গেলাম, 1,44,000। তাহলে 1,44,000টা এক্সের মান। তাহলে আমাকে বের করতে কি বলেছে স্যার, আই, কার আই, অক্ষয়ের আয়। অক্ষয়ের আয় কত, 3x। তাহলে 3 × এক্সের মানটা বসিয়ে দেবো। যদি আমাকে বলতো সঞ্জয়ের আয়, তাহলে সঞ্জয়ের আয় 7 হয়, তার মানে 7 হয়। এখান থেকে আমি আইটা বের করতে, সঞ্জয়ের আয় যদি বলতো তাহলে 2x, তাহলে 2 × x করতাম। যদি বলতো যে আমাকে অক্ষয়ের ব্যয় কত, তাহলে ব্যয় কত, 7 হয়, তাহলে ওয়াই এটুকু করার প্রয়োজনই পড়তো না, এখানে ওয়াইয়ের মানটা বসিয়ে দিতাম, 7 × ওয়াই, সেখান থেকে পেয়ে যেতাম। যা বলবে তা বের করতে পারবো এখান থেকে। তাহলে এই পর্যন্ত ছিল আমাদের। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কটা। ক্লিয়ার প্রত্যেকে? চলো, প্রত্যেকে একটা থাম দিয়ে আমাকে রিয়াক্ট জানাবে যে সবার ক্লিয়ার কি ক্লিয়ার না। তাহলে এখান থেকে আমাদের 10টা প্রশ্নের প্র্যাকটিস সেট শেষ হলো, আজকের 15 নম্বর প্র্যাকটিস সেট। আবার দেখা হবে তোমাদের সঙ্গে কি 16 নম্বর প্র্যাকটিস সেটে কালকে। আর প্রত্যেকে কিন্তু প্রত্যেকটা প্র্যাকটিস সেট অ্যাটেন্ড করবে। আর যেগুলো পারছো না, এই অঙ্কটা যেমন একটু ভারী ছিল, তাহলে তোমরা প্রত্যেকে কিন্তু প্র্যাকটিস করবে। ক্লাস শেষ হওয়া মাত্র বেশি বেশি করে প্র্যাকটিস করবে। যেহেতু ক্লাস শেষ হওয়া মাত্র যখনই করবে, তখন জিনিসটা তোমার মেমোরিতে বেশি করে ঢুকে যাবে, আর কোনো দিন ভুলার চান্স থাকবে না, জিনিসটা বেশি মনে থাকার চান্স থাকবে। সেই জন্য তোমরা ক্লাস শেষ হওয়া মাত্রই কী করবে, প্র্যাকটিস করে নেবে প্রত্যেকটা অঙ্ক একবার। আর তোমাদেরকে একটা বলে দিই, তোমাদের দাদারা বা তোমাদের মধ্যে যারা ডাব্লিউবিপির পরীক্ষা দিতে যাচ্ছ এইবারে 2025-এ ফেব্রুয়ারি মাসে যেটা হওয়ার কথা রয়েছে, তাহলে তোমরা কিন্তু, আমি তোমাদের ডাব্লিউবিপির প্রিভিয়াস 5 থেকে 10 বছর যে কোশ্চিনগুলো রয়েছে, কোশ্চিনের আমি প্র্যাকটিস সেট শুরু করছি। সপ্তাহে 3 দিন হবে, আমি সেই রুটিনটা দিয়ে দিব, টাইম টেবিলটা দিয়ে দিব, কোন কোন বার হবে। 5 তারিখ থেকে তোমাদের শুরু হতে চলেছে ডাব্লিউবিপির প্র্যাকটিস সেট। এবং আমি রেলওয়ের জন্য, যারা রেলওয়ে এনটিপিসি দিচ্ছ, তাদের জন্য একটা আলাদাভাবে প্র্যাকটিস সেট শুরু করব। সেটা 10 তারিখ বা কোনো একটা তারিখ থেকে হতে পারে, আমি তোমাদেরকে অ্যানাউন্স করে দেবো। তাহলে যারা ডাব্লিউবিপি এবং রেলওয়ের ক্যান্ডিডেট রয়েছে, তারা অবশ্যই আমার প্র্যাকটিস সেটগুলো দেখবে। প্রিভিয়াস 10 ইয়ারের কোশ্চেন সেখানে সলভ করা হবে। খুবই 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 গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেটটা, খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু প্রিভিয়াস 10 ইয়ার্স যেটাকে ফলো করে তোমার কিন্তু আবার পরীক্ষার কোশ্চিন তৈরি হবে, সেই প্যাটার্নটা, যেই প্যাটার্নটা ফলো করে কোশ্চিন তৈরি হবে, সেই প্যাটার্নে আমরা কি করব, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনগুলো দেখব, প্র্যাকটিস সেট করব গণিতের। তাহলে চলো, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।